নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত কাহিনী জামাই ষষ্ঠীর শেষ রাত। জ্যৈষ্ঠ মাসের চূড়ান্ত খরতা, সূর্যের রুদ্রতা যেন গ্রামের মাটির বুক চিরে জ্বলে উঠছে। গাছগাছালির ছায়া পর্যন্ত ক্লান্ত। এমনই এক দুপুরে ঘোষাল বাড়িতে পড়েছে যেন পুজোর রূপ। আজ জামাই ষষ্ঠী। হরিপদ ঘোষালের একমাত্র মেয়ে বিনার বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী। ঘরে বাইরে সাজো সাজো রব। গোটা গ্রামেই খবর ছড়িয়ে পড়েছে ঘোষাল বাড়িতে এবছর ঘটা করে জামাই ষষ্ঠী হবে। হরিপদ ঘোষাল গ্রামের এক প্রথিতযশা চাষি। বহু বছর ধরে নিজের পরিশ্রমে জমিতে ফলন করেছেন তিনি। ধান, পাট, শাকসবজির উপর তার অগাধ অভিজ্ঞতা। মানুষ হিসেবেও মাটির মতো সরল। তার মেয়ে বিনা 1 বছর আগে বিয়ে হয়েছে পাকা জমিদার ঘরের ছেলে অমিতাভ সেনগুপ্তের সঙ্গে। শহরের লোক, তবে শিকড় গ্রামেই। সুদর্শন, মার্জিত, শিক্ষিত, কথায় যাকে বলে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। বাড়ির উঠোন জুড়ে বড় বড় তালপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পিতল ও কাঁসার থালা বাসনে সাজানো হয়েছে একের পর এক বাঙালিয়ানা খাবার। ভাজা বেগুন, লাউ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছ ভাজা, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, মিষ্টি দই, সন্দেশ, রসমালাই, আর ফলের মধ্যে আছে কাঁচা আম, পাকা আম, কাঁঠাল আর লিচু। খাবারের ঘ্রাণে যেন বাতাসে মিষ্টির গন্ধ ছড়িয়ে পড়েছে। জামাই অমিতাভ বসে আছেন উঠোনের এক প্রান্তে। পাশে খাটিয়া পেতে বিছানো পাটের চট ও বালিশ। শাশুড়ি রমাদেবী তাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছেন। মাঝে মাঝে বলছেন, আর একটু খাও বাবা, জামাই ষষ্ঠী তো বছরে একবারই আসে। অমিতাভ হেসে বললেন, আর পারি না যে, পেট একেবারে গড়াগড়ি খাচ্ছে। তবে আপনাদের হাতের রান্না খেয়ে কলকাতার 5 তারা হোটেলকেও হার মানায়। হরিপদ হাসতে হাসতে বললেন, জামাই, তোমার খাওয়ার দিকে মন দাও। এই তো গোপাল নিয়ে আসছে নারকেলের লাড্ডু। আমার নিজের ক্ষেতের নারকেল, তোমার জন্যই তোলা। বাড়ির মেয়েরা, বিশেষ করে বিনা, জামাইয়ের সেবায় তৎপর। মাঝে মাঝে বিনা এসে জামাইয়ের পাশে বসে বলছে, এই চিংড়িটা খেয়ে দেখো, মা নিজের হাতে রান্না করেছে। বাড়ির ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছে। কেউ দড়ি দিয়ে তালপাতা বাঁধছে, কেউ গরমে ঘেমে হাঁফিয়ে জল খাচ্ছে। পাশের বাড়ির বুড়ো দাদু জানলার গড়াদে বসে বলছে, ও হরিপদ, এমন জামাই ষষ্ঠী তো অনেকদিন পরে দেখলাম রে বাবা। সত্যি বলছি, তোর ঘরের লক্ষ্মী হয়েছে বিনা। এমন জামাই পেয়েছিস, তোর কপাল পাকা। রান্নাঘরে হাঁড়ি টকবক করে ফুটছে। খোলার শব্দ, নারকেল কোরানোর ঝমঝম আর বউদের খিলখিল হাসি মিশে গেছে রৌদ্রোজ্জ্বল দুপুরের বাতাসে। এই উৎসব যেন শুধু একটি রীতি নয়, এক প্রজন্মের স্মৃতির উত্তরাধিকার। জামাইকে শুধু আপ্যায়ন নয়, ভালোবাসার ভোজে ভরিয়ে দেওয়া। এই যে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। সারা দিনের উল্লাস আর আহার ভোজন শেষে ঘোষাল বাড়ির ঘরে যেন এক ধরনের প্রশান্তির বাতাস নেমে এসেছে। দুপুরে রোদের তেজ ক্রমশ ম্লান হয়ে সন্ধ্যার স্নিগ্ধ আলোয় মিশে গেছে। পশ্চিম আকাশে ছড়ানো টুকরো টুকরো কালো মেঘের মাঝে কোথা থেকে যেন এক ঝলক ঠান্ডা বাতাস দক্ষিণ দিকের জানলা বেয়ে ঘরে ঢুকছে। খেজুর গাছের পাতায় পাতায় সেই বাতাসের কাঁপুনি যেন সন্ধ্যার নিঃশব্দ গান গাইছে। রাত তখন পুরো গ্রামকে ঢেকে ফেলেনি ঠিকই, তবে
গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী রাত 8টা মানেই প্রায় মধ্যরাতের নিস্তব্ধতা। অমিতাভ চৌকির পাটাতনে বসে জানালার দিকে তাকিয়ে হঠাৎ বললেন, ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে। আকাশও দেখছি একটু একটু করে মেঘে ঢাকা পড়ছে, হয়তো রাতের দিকে বৃষ্টি নামবে। উফ, যা গরম পড়েছে আজ, একটু স্বস্তির দরকার ছিল বই কি। বিনা পাশে জানালার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা বলছিলেন এবার একটু বৃষ্টি না হলে মুশকিল হবে। জমিতে পাট জলের অভাবে নাকি একেবারে শুকিয়ে যাচ্ছে। অমিতাভ এক রাশ ক্লান্তির স্বরে হেসে বলল, আজ আর বেশিক্ষণ জেগে থাকবো না। দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছে, একদিকে মা আর একদিকে তুমি এমনভাবে ধরলে যে মানে খেতেই হলো। আর ওই শেষবেলায় লুচি খাওয়াটা একেবারে উচিত হয়নি, বুঝলে? এখন পেটটা যেন ফাঁপ ধরে আছে। বিনা উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো, আমি এক্ষুনি বাবার থেকে কবিরাজি ওষুধটা নিয়ে আসছি। এই গ্যাস অম্বলে খুব ভালো কাজ করে। সে বাইরে চলে গেল। ঘরের এক কোণে টিমটিমে কেরোসিনের ল্যাম্প জ্বলছে। বাইরে ঝিঁঝির ডাকে গায়ের নিস্তব্ধতা আরো গাঢ় মনে হচ্ছে। কিছুক্ষণ পর বিনা ফিরে এলো, হাতে ছোট এক লাল কাচের শিশি, ভিতরে গাঢ় বাদামি রঙের তরল। অমিতাভ সেটি খেয়ে শুয়ে পড়ল। হ্যাঁ, নাও শুয়ে পড়ো। চারপাশ নিস্তব্ধ, আকাশে আধো মেঘে ঢাকা চাঁদের আলো। কখনো দেখা যায়, আবার কখনো যায় না। অনেক দূরে খালের ধারে শিয়ালের ডাক, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। গাছের পাতায় বাতাসের মৃদু দোল, আর সব মিলিয়ে এক অনির্বচনীয় নিস্তব্ধতা। এমন সময় হঠাৎ করেই বিনার ঘুমটা ভেঙে গেল। মাথাটা ভারী লাগছে। সে উঠে বসে চৌকির উপর, চোখ দুটো মেলে দেখে অমিতাভ নেই। পাশের চৌকির খালি খোপ যেন থমকে যাওয়া শ্বাসের মতো। বিনা ঘুম ঘুম চোখে চট করে বিছানা ছেড়ে নামল। ঘরের দরজা আধ খোলা। সে দোয়েল ফুলের আঁচলে গা জড়িয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোতেই ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঘরে ঢুকল অমিতাভ। বিনা অবাক হয়ে প্রশ্ন করল, এই রাত্রিরে কোথায় গিয়েছিলে তুমি? ওই একটু কলঘরে গিয়েছিলাম, গরমে ঘুমটা টাটকা হচ্ছিল না, তাই ভাবলাম মুখটা ধুয়ে আসি। তা তুমি হঠাৎ উঠতে গেলে কেন? হ্যাঁ, ঘুম ভেঙে গেল। এবার ঘুমোই, কাল সকালে বেরোতে হবে তো। বলেই অমিতাভ আবার চৌকিতে শুয়ে পড়ল। রাত গড়ালো। পরদিন ভোরের আলো, পূব আকাশে লালচে রেখা, মাঠঘাট জেগে উঠেছে। গাছের পাতায় শিশির আর পাখির কিচিরমিচির। হরিপদ বাবু উঠোনে বলদ দুটোকে সাজিয়ে দিচ্ছেন, হাতে লাঙল, পায়ে ধামা জুতো। গায়ের প্রভাত যেন প্রাণ ফিরে পেয়েছে। দূরে ধান ক্ষেতের ওপর সূর্য উঠছে ধীরে ধীরে। অমিতাভ উঠোনে এসে দাঁড়িয়ে হরিপদকে বলল, বাবা আজ বাজারটা আমি করব, একটা বাজারের থলি দিন তো, শুনলাম আপনাদের এখানে ভালো ইলিশ পাওয়া যায়। হরিপদ হেসে বললেন, তোমার খোঁজও তো দেখি গ্রামের সব খবরই জানে, আর নিশ্চয়ই পাওয়া যায় বাবা। আমাদের এখানকার ইলিশ মানেই সোনার টুকরো। তবে বাজারে যাওয়ার কষ্ট তোমাকে করতে হবে না, আমি মাঠ থেকে ফিরে একেবারে সব নিয়ে আসব। তা কি কখনো হয় নাকি? আপনি এত কষ্ট করছেন, এবার আমি একটু ঘুরে দেখব। এই সুযোগে গ্রামের চারপাশটাও একটু দেখা হবে। বলেই অমিতাভ বাজারের থলি হাতে বেরিয়ে পড়ল। পেছন থেকে হরিপদ বললেন, সাবধানে যেও বাবা, বাজার থেকে ফেরার সময় গরুর গাড়ি পেয়ে গেলে নিয়ে নিও। ঠিক আছে। তার ছায়া মাটির রাস্তা গড়িয়ে যেতে লাগলো। নদীর ধারের উঁচু মাটির রাস্তা ধরে ধীর পায়ে এগোচ্ছিল অমিতাভ।
ভোরের রোদ ফিকে আলোয় ছড়িয়ে পড়েছে মাঠে। গরু আর লাঙল হাতে কৃষকের টান টান চেহারা। দূরে কোথাও বাঁশবাগানে খেলার আওয়াজ। ঠিক সেই সময় চোখে পড়ল পথের ধারে এক অস্বাভাবিক জটলা। ঝোপের কিনারে জমেছে বেশ বড় সড়ো ভিড়। কারো চোখে কৌতূহল, কারো চোখ নিঃশব্দ, আতঙ্ক। মুখে মুখে চলছে চাপা আলোচনা, যেন কারা কিছু গোপন করতে চায়, অথচ ঠোঁটের ফাঁক দিয়ে ফুঁসে বেরিয়ে পড়ে কথার আঁচ। অমিতাভ অস্থির হয়ে এগিয়ে গেল। সামনেই দেখা গেল খাকি পোশাকে কয়েকজন পুলিশ এসেছে। তারা লোকজনকে সরে যেতে বলছে, তবু কারোর চোখ ওই জায়গাটা থেকে সরছে না। কয়েক কদম এগোতেই যা দেখল তাতে বুকের ভেতর কেমন যেন খালি হয়ে গেল। ঝোপের গা ঘেঁষে পড়ে আছে একটা মৃতদেহ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, কিন্তু তার গায়ে এক চুলো চামড়া নেই। গোটা শরীরটা যেন কারো নিপুণ হাতে খোসা ছাড়ানো হয়েছে। মাংসের উপর নীলচে রক্ত জালিকা, পাঁজরের হাড় বাইরে বেরিয়ে আছে। কাঁধে মাংস ছেঁড়া, আর চোখের কোটরে শূন্যতা। যেন সেই ফাঁকা চাহনি দিয়ে সে জিজ্ঞেস করছে, আমার পরিচয় কি? দেহের চারপাশে জমে আছে পচা গন্ধ, এমন তীব্র গন্ধ যে মনে হয় বাতাস পর্যন্ত ভারী হয়ে এসেছে। কারোর গা ঘিন ঘিন করে উঠছে, কেউ মুখে আঁচল চাপা দিচ্ছে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে। ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, এটা মানুষের কাজ নয়, এ কোনো অপদেবতার কাজ, ডাকিনি বোধ হয়। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে দ্রুত পা চালিয়ে বাজারে চলে এলো অমিতাভ। কিন্তু বাজারে এসেও শান্তি নেই। প্রতিটি চায়ের দোকানে, মাছের আড়ত, এমনকি পানওয়ালার ঠেক পর্যন্ত এই আলোচনা চলছে। চামড়া ছাড়ানো লাশ, আরে এক ফোঁটা রক্ত পড়ে নেই, হাড় দেখা যাচ্ছিল। অমিতাভ চেষ্টা করল নিজেকে অন্যদিকে ফেরাতে। ইলিশ মাছ কিনলো, চাল ডাল নানান প্রয়োজনীয় বাজার সেরে একটা গরুর গাড়ি ভাড়া করে রওনা দিল ঘোষাল বাড়ির দিকে। ফিরে এসে উঠোনে ঢুকতেই রামরতন গরুর গাড়ি থেকে মালপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই সময় বিনা দৌড়ে এসে বলল, কি ভয়ানক কাণ্ড গো! পাশের বাড়ির জয়ন্ত কাকু বলে গেল ঝোপে একটা লোকের লাশ পাওয়া গেছে, যার শরীর থেকে চামড়া ছিঁড়ে নিয়ে গেছে কেউ। এমন কাণ্ড এর আগে গ্রামে কেউ দেখেনি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এমন নির্মম নিষ্ঠুর মৃত্যু, বিশ্বাস করো ওই দৃশ্য, এটা 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 কোনো সাধারণ খুন নয়। আমরা এমন সময় এলাম গ্রামে, কে জানতো বেড়াতে এসে এরকম অভিশপ্ত কিছু দেখে যেতে হবে। কিছুক্ষণ নীরবতা নেমে এলো উঠোনে। বাতাসে কেমন একটা গন্ধ, না রান্নাঘরের না ধূপের, যেন একটা পোড়া কিছুর গন্ধ মিশে আছে। বিকেলের আকাশে হালকা মেঘের ছায়া। ঘোষাল বাড়ি থেকে মিনিট খানেক হাঁটলেই পড়ে নিমাইদার চায়ের দোকান। গ্রামের প্রাণ কেন্দ্র, খবরের খনি আর প্রতিদিনকার আলোচনার আসর। আজও অমিতাভ সেখানেই গিয়ে বসল কাঠের বেঞ্চে। নিমাইদার হাসি মুখের অভ্যর্থনা পেল। দোকানে তখন বেশ ভিড়। গ্রামের কয়েকজন বয়স্ক পুরুষ, সঙ্গে কয়েকজন যুবক আর দু একজন অচেনা মুখও দেখা যাচ্ছে, কিন্তু মুখগুলোতে স্বাভাবিকতার কোনো ছায়া নেই। প্রতিটি অভিব্যক্তি যেন চাপা আতঙ্ক। কানা ঘুষোর ঝড় চলছে। অমিতাভ বসতেই এক মধ্যবয়সী ভদ্রলোক তাকে দেখে মুখ খুলে, এই যে জামাই বাবা এসেছেন, এনিমাই এক কাপ স্পেশাল চা দে তো। অমিতাভ হাসি মুখে নমস্কার জানিয়ে বলল, আপনারা কি সেই ঘটনাটাই আলোচনা করছেন? আর বলবেন না জামাই, আপনার গ্রামে আসার দিনেই এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, পুরো গ্রামটা যেন গা ছমছম করছে।
আচ্ছা, কে বা কারা কি কারণে এমন কাজ করলো কিছু জানা গেল? না বাবু, কিছুই জানা যায়নি এখনো। তবে পুলিশের একজন অফিসার তো বলেই ফেললো, এই কাজ মানুষের কাজ হতে পারে না। এভাবে গায়ের চামড়া তুলে নিয়ে যাওয়া, এটা কি কেউ স্বাভাবিকভাবে ভাবতে পারে? আর এক বৃদ্ধ সাদা ধুতি পাঞ্জাবি পরা পাশ থেকে বললেন, লাশটা ছিল পরাঞ্জেলের। নদীর ধারে যে পুরনো বাড়িটা আছে সেখানে থাকতো। কারোর সাথে ঝগড়া বিবাদ তো শুনিনি কোনোদিন। চুপচাপ ছিল মানুষটা। বেটার এমন অবস্থা কে করলো কে জানে। একজন যুবক হঠাৎই বলে উঠল, আরে এই কাজ কি কোনো শত্রু করে? এই কাজটা যে করেছে সে নিশ্চয়ই আর নিজের কোনো স্বার্থে কিছু করতে চেয়েছে, কিন্তু শরীর থেকে চামড়া তুলে নিয়ে যাওয়ার মানেটা কি? এ তো কোনো মানুষে বোঝে না। চায়ের কাপ হাতে অমিতাভ চিন্তিত গলায় বলল, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় রহস্য। দিনকাল যা পড়েছে, বুঝে ওঠা যায় না কি থেকে কি হয়ে যাচ্ছে। চারপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, যেন কেউ হঠাৎ নিঃশব্দে হাওয়া কেড়ে নিয়েছে। বাতাসে একটা অদৃশ্য স্রোত বইতে লাগলো। হঠাৎ সেই প্রথম ভদ্রলোক আবার বললেন, তা বাবু, আপনি কদিন থাকছেন এখানে? আসলে দুদিনের ছুটি নিয়ে এসেছিলাম। বিনা তো কতদিন বায়না করছিল, আমি কাজের চাপের মধ্যে সময় করে উঠতে পারছিলাম না। এখন একটু ফাঁকার সময় পেয়ে ভাবলাম কটা দিন থেকে যাই, কিন্তু গত রাতের ঘটনার পর মনে হচ্ছে কালই ফিরে যেতে হবে। না না, সে চিন্তা করবেন না। এই ধরনের দুর্ঘটনা আমাদের গ্রামে আগে কখনো ঘটেনি, এই প্রথম, এবং আশা করছি এটাই শেষ। এই গ্রাম ভয় পাওয়ার মতো জায়গা নয়, আপনারা থাকুন। অমিতাভ চুপচাপ মাথা নাড়ল, হালকা হেসে বলল, হ্যাঁ, শেষ হলেই ভালো। আমি উঠি তাহলে। চা শেষ করে বিদায় নিয়ে দোকান থেকে বেরিয়ে এলো সে। তখন আকাশ ভারী হয়ে উঠেছে। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ আকাশ চিরে গেল। অমিতাভ জানতো এখনই ঝড় নামবে। পা বাড়ালো ঘোষাল বাড়ির দিকে। রাস্তায় চলতে চলতেই বৃষ্টি ঝেঁপে এলো। ঠান্ডা জল আর হাওয়ার দাপটে তার ধুতি আর জামা খানিকটা ভিজে গেল। বাড়ির উঠোনে ঢুকতেই গামছা দিয়ে মাথা মুছল সে। রান্নাঘরের দিকে গিয়ে বিনার পাশে বসল। বিনা একটু অবাক হয়ে তাকালো। কোথায় গিয়েছিলে? ওই একটু নিমাইদার দোকানে। কি করব বলো তো, এই ঘটনার পর কালি কি ফিরবে নাকি? তুমি এইটুকুতেই ভয় পেয়ে গেলে? এতদিন পর যখন এসেছি, দুটো দিন থেকেই যাই না। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, এখন থেকে আমাকে না জানিয়ে কোথাও যেও না। গ্রামের হাওয়া ভালো যাচ্ছে না, হুটহাট করে বেরিয়ে পড়ো না যেন। আচ্ছা ঠিক আছে। বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখলেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত যেন মাটিতে গিয়ে ফেটে পড়ছে। জানালার ফাঁক গলে বিদ্যুতের ঝলকে আলো যেন ছায়াদের নাচিয়ে তুলছে। অন্ধকার রাতের গভীরে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় বিনার। জানালার ফাঁক দিয়ে গ্রামের নিঃশব্দ আকাশ থেকে টিপ টিপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা, আর দূর থেকে যেন ভেসে আসছে চাপা চিৎকারের আওয়াজ, অস্পষ্ট অথচ মর্মান্তিক। বিছানার উপর উঠে বসে, চোখ কুচলে চেয়ে দেখে অমিতাভ পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। শোনো অমিতাভ, শুনতে পাচ্ছ? কে যেন চেঁচাচ্ছে। অমিতাভ ঘুম জড়ানো স্বরে বলে, কি হয়েছে, ডাকছো কেন? কে জানে বাবা, এত রাত বিরেতে কে চিৎকার করছে, বড় অস্বস্তি লাগছে। দুজনে কিছুক্ষণ কান পেতে থাকে। দূর থেকে ভেসে আসে যেন মানুষের আর্তনাদ। বাতাসে মিশে থাকা বৃষ্টির আওয়াজে তা আরো বেশি বিষাদময় শোনায়।
তবে কিছুক্ষণ পর নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়ে যায় সমস্ত আওয়াজ। বিনা বলে, আচ্ছা শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। এবং আবার চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে হরিপদ ঘোষালের মুখে যা শোনা গেল তা শুনে স্তব্ধ হয়ে যায় অমিতাভ আর বীণা। ভোর রাতে মাঠে কাজ করতে যাওয়ার সময় কিছু কৃষক দেখতে পেয়েছে আরও একটি মৃতদেহ নদীর কাছে। এইবার মৃতদেহটির ডান হাতের কনুই পর্যন্ত কেটে নেওয়া হয়েছে এবং অন্য হাতের সব আঙুলগুলো উপড়ে নেওয়া হয়েছে। মৃতদেহের চামড়া থরে থরে কুঁচকে আছে, আর চোখ দুটো যেন শূন্যতায় স্থির। এক ফোঁটা রক্ত দেহে নেই। মনে হয় কেউ বা কিছু শরীরের রক্ত একেবারে শুষে নিয়েছে। হরিপদ বাবু ধীরে ধীরে বললেন, এই মৃতদেহটার পরিচয় পাওয়া গেছে। এই গ্রামেরই মানুষ। নাম ছিল হেমন্ত। বহু বছর ধরে নিখোঁজ ছিল, কেউ জানতো না বেঁচে আছে কিনা। কিন্তু হঠাৎ তার এমন পরিণতি। বীণা আর অমিতাভ যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে যায়। গ্রামে আতঙ্কের ছায়া আরো ঘন হয়ে ওঠে। দুপুর গড়াতে না গড়াতেই খবর আসে গত রাতে আবার দুই জায়গায় দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। একটাতে চামড়া ছাড়ানো আর অন্যটি এমনভাবে হত্যা করা হয়েছে যে মাথাটাই দেহ থেকে বিচ্ছিন্ন। গোটা ঘোষাল বাড়িতে কানাঘুষো চলতে থাকে। কাজের লোকজন থেকে শুরু করে চাষাভুষো সবাই চাপা গলায় বলাবলি করছে, এটা কোনো মানুষে করছে না, কেউ বা কিছু অমানুষিক ব্যাপার জড়িয়ে আছে। এই উত্তেজনা ও ভয়ের আবহের মধ্যে দুপুরবেলা কুয়োয় জল তুলতে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা হয় বীণার। দক্ষিণ দিক থেকে আসা হাওয়ার সঙ্গে হঠাৎ করে একরকমের পচা গন্ধ এসে তার নাকে লাগে। তীব্র তিক্ত গন্ধ, যেন বহুদিনের পচা ভাত আর পচে যাওয়া মাংসের মিশ্র গন্ধ। নাক চেপে ধরে সে, চারিদিকে তাকায়, কোথাও কিছু দেখতে পায় না। গন্ধটা কয়েক মুহূর্ত থাকে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। ভীত চোখে সে চারপাশে চেয়ে দেখে, কিন্তু আশেপাশে কিচ্ছু নেই, নীরবতা আর বৃষ্টি ভেজা মাটির গন্ধ ছাড়া। এদিকে সকালে কিছু জরুরি কাজে বেরিয়ে যাওয়া অমিতাভ সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে ঘোড়ার গাড়ি চেপে বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে একখানি পুরনো ট্রাঙ্ক নামাতে দেখে এগিয়ে আসেন হরিপদ ঘোষাল। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে অমিতাভ বললেন, কিছু জরুরি কাগজপত্র আনতে হয়েছিল। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের জায়গা জমি নিয়ে সমস্যা চলছে। যেহেতু আমি নিজেও এই ধরনের কাজ করি, তাই কাগজপত্রগুলো রেখে দেবো ভাবছিলাম। তা ভালো করেছো বাবা, যাও, সারাদিন তো পরিশ্রম হয়েছে, একটু বিশ্রাম নাও। আমি জল খাবারের ব্যবস্থা করতে বলছি। সেই রাতটাও ছিল আগের মতোই নিস্তব্ধ, অন্ধকার ও ভেজা বাতাসে ভরা। তবে এবার যেন কিছু একটার অপেক্ষায়। হঠাৎ মাঝরাতে বীণার ঘুমটা ভেঙে গেল। মাথাটা ভারী লাগছিল তার। দৃষ্টিটা কুয়াশায় ঢাকা চোখের মতো অস্পষ্ট। একটা অদৃশ্য টানের মতো সে যেন বিছানা থেকে উঠে সোজা দরজার দিকে এগিয়ে গেল। যেন কারো ইশারায় চলছে সে, নিজের ইচ্ছায় নয়। দরজা খুলে ধীরে ধীরে বাড়ির পেছন দিকের দিকে এগিয়ে গেল সে।
ওর পাশ দিয়ে হেঁটে চলল বাগানের এক কোণে থাকা পরিত্যক্ত পুরনো ঘরের দিকে। ঘরের জানালা দিয়ে দেখতে পেল ভিতরে জ্বলছে আগুন। সেই আগুনের আলোর ছায়ায় একজন বসে আছে, যার চেহারা দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশটুকু ছায়ার মতো স্পষ্ট। সেই ব্যক্তি যেন এক সাধু বা তান্ত্রিক, গভীর ধ্যানে বসে মন্ত্র পাঠ করছে। ঘরের ভিতরকার আওয়াজ, আগুনের শব্দ, মন্ত্রোচ্চারণ সব যেন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বীণা যেন এক সম্মোহনের জালে জড়িয়ে পড়েছে। চোখ স্থির, পলক নড়ছে না, হাত দুটো দুলছে নিস্তেজ ভাবে, শুধু পা দুটো কাজ করছে। তার এলোমেলো চুল ও আলগা আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। আর সেই অদ্ভুত মন্ত্রপাঠে সে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে একপাশে গিয়ে নিঃশব্দে বসে পড়ল। আগুনের আলোয় দেখা গেল ঘরের এক কোণে কাপড়ের মতো কিছু একটা সরু সুতোর মধ্যে ঝোলানো, কিন্তু সেটা আসলে কাপড় নয়, যেন কারো চামড়া। আর সেই বস্তুর গায়ে লাল কালি দিয়ে আঁকা কিছু তান্ত্রিক চিহ্ন। এক কোণে স্তূপ করে রাখা রয়েছে মানুষের দেহের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কারো কাটা হাত, কারো ছিন্ন চোখ, রক্তে ভেজা হাড়গোড়। কিন্তু এই গন্ধ, এই দৃশ্য দেখে বীণার চোখে কোনো আতঙ্ক নেই, বরং এক নিঃসার নিষ্পৃহতা। আর সেই আগুনের সামনে বসে থাকা লোকটি তার সামনে রাখা পিতলের একটি পাত্র থেকে তুলে নিল একটি রক্ত মাখা খঞ্জর, আর তার পাশেই রাখা একটি জীবন্ত হৃৎপিণ্ড, যা এখনো ধক ধক করে কাঁপছে। সেই হৃৎপিণ্ডকে এক মুহূর্তে থামিয়ে খঞ্জরটা তুলে কিছু একটা করার জন্য প্রস্তুত হলো সে। পরদিন সকালে ঘুম ভাঙল অমিতাভের। বিনা, পাশ ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ডেকে উঠল। বিনা, বিনা। কিন্তু কোনো সাড়া নেই। বিনা, বিনা। সারা বাড়ি খুঁজেও তার হদিশ মেলেনি। বিনা, বিনা, শুনতে পাচ্ছিস? আতঙ্কিত হয়ে চষে ফেলা হলো চারিদিক। ভৃত্য, পাড়াপড়শিরা সকলেই জড়ো হয়ে গেল। কয়েক ঘন্টা পরে বাড়ির পেছন দিকের ঝোপঝাড়ের ভেতরে মেলে বীণার নিথর দেহ, রক্তশূন্য, বিবস্ত্র, মাথার চুল পুরো ন্যাড়া করে ফেলা, হাতের নখগুলো উপড়ে নেওয়া, আর এক পায়ে হাঁটুর নিচের অংশ সম্পূর্ণ কেটে নেওয়া হয়েছে। মৃত্যুর সেই নির্মম বিভীষিকা দেখে অমিতাভ একেবারে ভেঙে পড়ল, ফেটে পড়ল কান্নায়। বিনা, 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 আমার এখানে আসাটাই ভুল হয়েছে। হাহাকার আর আতঙ্কে ছেয়ে গেল গোটা গ্রামটা, আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ল এক অভিশপ্ত সন্ত্রস্ত বাতাস। শ্মশান ঘাটের ধোঁয়ায় ঢাকা সেই বিষণ্ণ বিকেলে বীণার চিতার আগুন যেন অমিতাভ আর হরিপদ ঘোষালের হৃদয়ের সমস্ত শান্তিকে ভস্ম করে দিচ্ছিল। চোখ ভেজা অশ্রুতে হরিপদবাবু কাঁধে হাত রেখে বললেন, বাবা, কপালের শোক আমাদের কোনো কালেই ছিল না। এই সম্পর্কের সূত্র ধরে তোমাকেও আজ দুঃখ পেতে হলো। পারলে আমায় ক্ষমা করো।
ক্ষমা প্রার্থী আপনি নন বাবা। আমি আমি পারলাম না আপনার মেয়েকে বাঁচাতে, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। যে বা যারা এর পেছনে আছে তাদের আমি কিছুতেই ছেড়ে দেব না। সেই প্রতিজ্ঞার আগুন তখনই তার ভিতরে এক অলক্ষ্য অঙ্গীকারের জন্ম দিয়েছিল। শুরু হলো তদন্ত, থানা, পুলিশ, কোর্ট কাছারি। তবে এসব যেন নিছক এক আনুষ্ঠানিকতা। যতই তদন্ত এগোলো ততই যেন কোনো এক অদৃশ্য শক্তি সব প্রমাণ গিলে ফেলল। আসল হত্যাকারীর মুখ আজও অন্ধকারেই ঢাকা। শহরে ফিরে গিয়ে অমিতাভ বলল সে বড় উকিলের পরামর্শ নেবে, আর হরিপদ ঘোষালের বাড়িতে নেমে এলো এক অদম্য বিষাদের ছায়া। এর মধ্যে একদিন হরিপদ বাবু তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে বাগানের কোণের সেই ভগ্ন ঘরটিতে গেলেন। ঘরের একপাশেই কাঠের পুরনো কুলুঙ্গিতে রাখা ছিল কিছু বাতিল পিতলের বাসন আর কাঠের পাটাতন। ঘরে পা রাখতেই নাকে এসে লাগলো সেই পচা আষ্টে গন্ধটা। তবে চমকে উঠলেও ভেতরে ঢুকে কিছু অস্বাভাবিক দেখলেন না তিনি। মনে মনে ভাবলেন হয়তো ইঁদুর মরে পচে গন্ধ হচ্ছে। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আবার বাড়ির দিকে পা বাড়ালেন তিনি। এর কদিন পর এক সন্ধ্যায় আবার ঘোষাল বাড়িতে এসে হাজির হলেন অমিতাভ। চোখে জেদ, মুখে চাপা ধ্বংসের প্রতিজ্ঞা। বলল, এই গ্রামের মতো পাশের গ্রামেও ঠিক এই ধরনের একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই সব কিছুর পেছনে যেন একই অভিশপ্ত ছায়া ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছ থেকেও তেমন কিছু ইঙ্গিত পেয়েছি। হরিপদ বাবু তাকে ভেতরে ডাকলেন। বসো বাবা, একটু জল বাতাসা খাও আগে। কিন্তু চোখ রাঙিয়ে গলা শক্ত করে অমিতাভ জানিয়ে দিল, না, যতক্ষণ না আমি বিনার মৃত্যুর বদলা নিচ্ছি ততক্ষণ এই ঘরে এক ফোঁটাও জল স্পর্শ করব না। সেই কথাগুলো যেন বাড়ির বাতাসেও এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে দিল। সন্ধ্যাবেলায় ঘোষাল বাড়ির দাওয়ায় বসেছিলেন হরিপদ বাবু আর ঘোষাল গিন্নি। আকাশের দিকে তাকিয়ে ধোঁয়াটে চাঁদের আলোয় স্ত্রীর চোখের জল চকচক করছিল। বিনা শুধু শুধু চলে গেল, চাপা কণ্ঠে বললেন হরিপদ বাবু। নিঃশব্দে মাথা ঝাঁকালেন ঘোষাল গিন্নি। এখন অমিতাভ যেখানে বসে আছে সেটা তাদের পুরনো মহলের একটা বিস্তৃত ঘর। চারপাশে বিবর্ণ দেওয়াল, ধুলো জমে থাকা ঝুলন্ত ঝাড়বাতি, 54 কাঠের টেবিল, সঙ্গে জানালায় ময়লাযুক্ত মশলিনের পর্দা। সবকিছু যেন এক পরিত্যক্ত রাজবাড়ির সাক্ষী। ওই ঘরটি এককালে ছিল তার দাদামশায়ের সভা বসার ঘর। শাল কাঠের রাজকীয় আসন, রূপোর জলে মোড়া পানদান, এ সবই এখন কেবল স্মৃতি। আজ সেখানে একা বসে মদের গ্লাসে গ্লাসে হুইস্কি ঢালছে অমিতাভ। চোখে ঘৃণা আর ঠোঁটে এক বিকৃত হাসি। তার হাতে জ্বলছে এক বিদেশি চুরুট। ধোঁয়ার পাক খেয়ে যেন ছড়িয়ে পড়ছে সেই বিষণ্ণতা, সেই প্রতিজ্ঞা যা কেবল রক্তে ধুয়ে শেষ হবে। দক্ষিণ দিকের উঁচু জানলার ফাঁক দিয়ে মেঘলা আকাশের নিচে তাকিয়ে চৌকাঠে হেলান দিয়ে বসে অমিতাভ একের পর এক গ্লাসে মদ ঢালছে। 1880-র গোড়ার দশকের জমিদারি কায়দায় বানানো সেই পুরনো প্রাসাদের অন্দরে যেন এখনো হাওয়া গড়ায় প্রাচীন অভিশাপের মতো। দেওয়ালে জড়ানো হলুদাভ সিল্কের পর্দা, দেওয়ালের কোণে পুরনো শিকল ঝোলানো ঝাড়বাতি, ধূসর কাঠের ফ্রেমে অদ্ভুত পুরনো কিছু ছবি, সব মিলিয়ে এই মহলটা যেন মৃত ইতিহাসের কবরখানা। অমিতাভের ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি,
চোখে রক্ত জবার মতো তীব্রতা, আর মুখ দিয়ে ঝরে পড়ছে এমন এক সত্য যা কাঁপিয়ে দিতে পারে পাথর হৃদয়কেও। আজ থেকে 10 বছর আগে আমার জীবনের সবচেয়ে অপমানজনক দিনটি আমি ভুলিনি। একবার শুধু নয়, বারবার আমাকে ঠকানো হয়েছে, অপমানিত হতে হয়েছে আমার নিজের পরিবারের হাতে। ওই প্রাসাদের ভেতরে বাবা বলতো জমিদারি সামলানোর মতো সামর্থ্য নাকি আমার নেই। তাই আমার সৎ মায়ের পুত্র বীরবলের হাতে সমস্ত সঁপে দিতে চেয়েছিলেন। আমি নাকি একটা লম্পট লোফার। আমি বুঝে গেছিলাম বীরবল আমার পথের কাঁটা, ওকে সরাতেই হবে। বলতে বলতে তার কণ্ঠস্বর ভেসে যায় গ্লাসে ছোয়ানো মদের নিচু ঠকঠক শব্দে। সে বলল, শুধু একটাই পথ ছিল আমার প্রতিশোধের, ডাকিনী তন্ত্র, এক ভয়ঙ্কর নিষিদ্ধ তান্ত্রিক সাধনা, যার শেষ সোপানে পৌঁছানো মানে অপরিমেয় শক্তি অর্জন, মৃত্যুকে নিয়ন্ত্রণ করার শক্তি। তিব্বতের এক প্রাচীন পুঁথিতে এই তন্ত্রের বর্ণনা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছে তন্ত্রের চূড়ান্ত সফলতার জন্য প্রয়োজন হবে এমন এক নারী যার বয়স হবে 20 বছর। যেদিন তার 20 বছর পূর্ণ হবে সেই রাতেই ঘোর অমাবস্যা থাকবে। সেই নারীকে ত্যাগ না করলে তন্ত্র সিদ্ধ হয় না। কিছুক্ষণ থেমে গিয়ে যেন বুক ফাটা স্বরে বলল, আমি 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 আমার স্ত্রী বীণাকেই খুঁজে পেয়েছিলাম সেই ত্যাগের পাত্র হিসেবে, ওকেই খুঁজে পেয়েছিলাম। তার মুখভঙ্গি কুঞ্চিত হল, চোখের কোণে চেপে থাকা অশ্রুর ঢেউ চাপা দিয়ে বলে চলল, আমি তন্ত্র সম্পূর্ণ করেছি, বহু মানুষের রক্ত দিয়ে, মানুষের চামড়ার ওপর তিব্বতে সেই মন্ত্র লিখেছি, মানুষেরই হাড়ের তৈরি কলমে। আমার নিজের স্ত্রী, তাকেও আমি। সে কথাটি শেষ করতে পারল না, গলা যেন আটকে গেল, আর হঠাৎই তার কানে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ। আমি তোমায় বিশ্বাস করেছিলাম অমিতাভ, ভালোবেসেছিলাম, ভাবিনি ভালোবাসার আবরণে তুমি লুকিয়ে রেখেছিলে এক অসুরের মুখ। চমকে উঠল অমিতাভ, গ্লাসটা ছিটকে পড়ল মেঝেতে, কাঁপা গলায় বলল, কে কথা বলছে? কে? ধীরে ধীরে তার চোখ পড়ল দরজার দিকে। মোমবাতির কম্পমান আলোয় দেখা যাচ্ছে এলোমেলো চুলে শাড়ির আঁচল উড়িয়ে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। ভয়ঙ্কর ভাবে চেনা সেই মুখ। বীণা! আঁতকে উঠল অমিতাভ। বীণার চোখে যেন বহু যুগের ঘুমহীন রাত জমে আছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি পাপ করেছ অমিতাভ, আমাকে হত্যা করেও তন্ত্রসিদ্ধ করতে পারোনি। আমার আত্মা বন্দী হয়ে গেছে এই পৃথিবীতে, ওই নিষিদ্ধ সাধনার বন্ধনে। তুমি ভেবেছিলে আমি সহজেই আত্মত্যাগ করব? করেছিলাম বটে, ভালোবাসার জন্য, কিন্তু বুঝিনি। আমি জানি তুমি এক জটিল রোগে আক্রান্ত। মানুষ এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে, কথাটা জানো তো? এখন তোমার বাকি জীবনটা বেঁচে থেকে সে কর্মফলই ভোগ করতে হবে। আমি নিজেই এক পাপের যন্ত্র হয়ে উঠেছি। আমার চোখের জল সেদিন ছিল, আজও আছে। আমি চাই শান্তি, মুক্তি চাই।
সেই পুঁথি আমি পুড়িয়ে ফেলেছি। কেউ যেন এই পাপের সাধনায় না নামে, কেউ যেন আর ভালোবাসার নামে ছলনা না করে। এক অপার্থিব বেদনা, অপরাধবোধ, প্রতিশোধ ও প্রেম জড়ানো দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল সময়। সেই মুহূর্তে একটা হিমেল হাওয়া ঘরের সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকার করে দিল, আর কেবল একটাই শব্দ বাতাসে জড়িয়ে রইল, আমায় নিয়ে চলো, নিয়ে চলো আমায়। মোমবাতির কম্পিত আলোয় দরজার ধারে দাঁড়ানো সেই নারী মূর্তি হঠাৎ হেসে ওঠে। এক নির্মম অথচ বিষণ্ণ হাসি। অমিতাভ অবাক চোখে তাকিয়ে থাকে, যেন তারই অজস্র পাপের ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে প্রতিচ্ছবিতে। বিনা বলল, তুমি চাইলেই কি আমি তোমায় নিয়ে যেতে পারি? এতদিনে পারতাম তোমার এই অন্ধকার জীবনটা শেষ করে দিতে, কিন্তু তাতে কি হতো? তোমার উপযুক্ত শাস্তি হতো কি? আমি চেয়েছি তুমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত অনুভব করো সেই যন্ত্রণা, যা আমি মৃত্যুর পরেও প্রতিনিয়ত অনুভব করি। তার কণ্ঠস্বর এবার কোমল, কেঁপে ওঠা কান্নায় ভিজে গিয়েছে। ভেবেছিলাম যদি তোমায় মেরে ফেলি তাহলে তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি পারিনি। কারণ তুমি শুধু অপরাধী নও, তুমি ছিলে আমার ভালোবাসা, যাকে আমি চোখ বুঝে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম। সেই মানুষটা একদিন শয়তানের মতো হয়ে যাবে আমি ভাবিনি। সে এগিয়ে আসে, বাতাসে তার আঁচল আর এলোমেলো চুল উড়ে চলে কাঁধের পেছনে। তোমার শরীরে এখন যে রোগ বাসা বেঁধেছে জানো তুমি? একে বলে জরা রোগ, এক প্রাচীন জটিল জৈবিক ব্যাধি, যার মূল সূত্র আত্মার অভিশাপ। কবিরাজ বলে এর কোনো ওষুধ নেই, শুধু মৃত্যুই একমাত্র মুক্তি। তুমি সাধনায় পরিণতি পেতে চেয়েছিলে, কিন্তু অসম্পূর্ণ ক্রিয়া, ভুল মন্ত্রোচ্চারণ আর নিষিদ্ধ আত্মাহুতি সবকিছু এক হয়ে গেছে তোমারই ধ্বংসে। অমিতাভ কান্না ভেজা চোখে বলে, তুমি জানো না, আমি প্রতিদিন একা থাকি, একতরফা অস্তিত্বে। বন্ধু নেই, আত্মীয় নেই, কেউ নেই আমার। আমি আর পারছি না এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও। তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তাহলে এবার আমাকে তোমার কাছে নিয়ে যাও না। আমি খুব একা, খুব একা, খুব একা। অমিতাভ তাকিয়ে দেখে বিনার সেই ক্ষীণ বিষণ্ণ অবয়বটি ধীরে ধীরে এক উজ্জ্বল সাদা আলোর মধ্য দিয়ে মিলিয়ে যাচ্ছে। নিয়ে যাও আমায় তোমার কাছে। কেটে গেছে 6 মাস। সেই একই গ্রামীণ পুরনো জমিদার বাড়ি। ঘরের এক কোণে পড়ে আছে মৃত্যু পথযাত্রী অমিতাভ। চেহারাটা যেন কঙ্কাল সার, চোখ দেউলিয়া দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছে। চারপাশে শুধু 2-4 জন আত্মীয় আছে বটে, কিন্তু কেউই যেন তার জন্য অপেক্ষা করছে না জীবনের আশায়। সবাই যেন অপেক্ষা করছে কখন এই পচে যাওয়া কষ্টটা শেষ হবে। নিজের মা বেঁচে থাকলে হয়তো একটু কষ্ট পেত, কিন্তু সেটুকু কষ্ট পাওয়ারও এখন বর্তমানে কেউ নেই। পিতাও দেহ ত্যাগ করেছেন যথাসময়। তার শ্বাস চলছে অনিয়মিত, বুকটা উঠছে আর নামছে নিঃশব্দে। বাতাসে যেন মৃত্যুর গন্ধ। কবিরাজ আগেই বলে গিয়েছে
এই রোগে ধীরে ধীরে শরীর শুকিয়ে যায়, হাড় গলে যায়, আর জীবনটা শুধু একটা অভিশপ্ত অপেক্ষা হয়ে থাকে। এমন সময় হঠাৎ দরজায় দেখা যায় দুটি কুঞ্চিত শোকগ্রস্ত মুখ। বিনার বাবা আর মা, তারা এসেছেন শেষ দেখা দেখতে। অমিতাভ আবছা চোখে তাকিয়ে দেখে তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক অপরূপ মুখ। হাসি মুখে শান্ত এক আভায় ঘেরা, যেন কোনো পাপ নেই, শুধু নির্ভেজাল ভালোবাসা। অমিতাভের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক মৃদু হাসি। কেউ তা খেয়াল করে না, কিন্তু সে জানে তার মুক্তির সময় এসেছে। শেষ নিঃশ্বাসের ঠিক আগে তার মনে হয় বিনা যেন তাকে ডেকে বলছে, এবার চলো। ঘরের বাতাস ভারী হয়ে আসে, বাইরে মেঘে ঢাকা আকাশ, আর হঠাৎ হালকা বিদ্যুৎ চমকায়। আর সেই মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমিতাভ। একটা দীর্ঘ নীরবতা, তারপর বাতাসে যেন একটা গম্ভীর শব্দ। ভালোবাসা আর প্রতিশোধের অন্তিম মিলন। শুনলেন জামাই ষষ্ঠীর শেষ রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, আচ্ছা বলুন তো, অমিতাভ তার স্ত্রী বীণাকে কি দিয়ে হত্যা করেছিল? যদি আপনি গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখতে ভুলবেন না। আমাদের গত এপিসোডে যারা নিজের নাম লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ঘোষণা করছি। উল্টুডাঙ্গা থেকে কমেন্ট করেছিলেন কাজল দত্ত, চাকদহ থেকে রিম্পা দুর্লভ, মশাগ্রাম রেলগেট জামাইপাড়া থেকে হাসিবুল, দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে হাসানুর শেখ, কৃষ্ণনগর থেকে চিন্ময়, কলকাতা নলফাগ্রাম থেকে জাহাঙ্গীর, কলকাতা থেকে অমর আলী, ফলতা থেকে আদিত্য সর্দার, পশ্চিম মেদিনীপুর থেকে শুভঙ্কর দাস, আগরপাড়া থেকে সোমা দে, রাজকোট থেকে জাহির দেওয়ান, কেরালা থেকে শেখ শাহরুল, উলুবেড়িয়া থেকে নার্গিস সুলতানা, বর্ধমান থেকে মুন্না রুইদাস, কলকাতা বারাসাত থেকে শুভ্রা পাল এবং তার মেয়ে রিয়া পাল, দমদম থেকে রিয়া, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, বেলেঘাটা থেকে গোপাল দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, বালিগঞ্জ থেকে সুদীপ হালদার, কেশপুর থেকে মানস জানা, কল্যাণী থেকে সৌমেন দে, সুন্দরবন থেকে রনি দাস এবং আসাম নগাঁও থেকে নবারুণ পাল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং কমেন্ট করে জানানোর জন্য। আপনারা যারা নিয়মিত গল্প শুনতে ভালোবাসেন তারা প্লিজ আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সঙ্গে। আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।